রেপ মানে কি? রেপ মানে শরীরের রেপ না, রেপ মানে মনের রেপ। সেটা যে শুধু যৌনাঙ্গর দ্বারাই হয় আমি সেটা মনে করি না। কেউ একজন মানসিক রেপ অনেকভাবে হতে পারে। হয়তো আমি মিডিয়াকে বলতে পারছি না আমি একাধিকবার রেপড হয়েছি, সেটা শারীরিক নির্যাতন নয়, হয়তো মানসিক। আমি হয়তো ক্ষতবিক্ষত, আমি বিধ্বস্ত, কিন্তু আমি বলতে পারছি না, কারণ আমার মেডিকেল রিপোর্টে তো কিছু আসবে না। সেটা তো আমার মাথায়, সেটা আমার মনে। মনোজিৎ ছিল, আছে, থাকবে। মনোজিতের থেকে বাঁচতে গেলে আমাদের যে শিল অ্যান্ড শোরটা বুকের সামনে রাখতে হবে, তার জন্য আই মাস্ট বি কম্পিটেন্ট ওয়ান। আমরা তো দৃষ্টিহীন, আমাদের কাছে তো কোনো রংটাই রং না, আমাদের কাছে একটা হাত ইম্পর্টেন্ট। আমার কাছে যাহা লাল তাহা সবুজ তাহাই গেরুয়া। আমার ইচ্ছে ছিল আমি একটা ইউনিভার্সিটির ভিসি হব, আজকাল ভয় করে, সত্যি ভয় করে। দায়বদ্ধতার ভয়, প্রশ্নের ভয়, রঙের ভয়। 11ই জুন রাত্রে আমি আমার আর একটা চোখ হারিয়েছি, আমার মাকে হারিয়েছি। যেখানে আমার নিঃশ্বাস নেওয়ার জায়গাটা ছিল আমার কলেজ, সেই কলেজে আমার নিঃশ্বাস নেওয়াটা বন্ধ হয়ে গেল, মানে বোথ ওয়ে অক্সিজেন আমার বন্ধ হয়ে গেল। আই ওয়াজ টোটালি ইন ভেন্টিলেশন। আমরা ক্লাস নিতে গেছি, সেখানে গিয়ে দেখা যাচ্ছে ওরা ড্রেস পরে চলে এসছে, ফার্স্ট সেমিস্টার। তো আমরা জিজ্ঞেস করেছি কি ব্যাপার বেটা, তোরা ক্লাস কি ব্যাপার আছে, ক্লাস করবি না কেন? না, আমাদের সিনিয়র দাদা দিদিরা বলেছে আমাদেরকে কোর্টে নিয়ে যাবে। তো আমরা জিজ্ঞেস করলাম হু দ্য হেল দে আর? আমরা কি টিচাররা তোমাদের কোর্টে নিয়ে যাচ্ছি? না। আরে কে নিয়ে যাচ্ছে? ইউনিয়ন থেকে নিয়ে যাচ্ছে, সিনিয়র দাদারা নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা দেখেছি ওরা অনেক বেশি প্রভাবিত হয়ে যায় সিনিয়র দাদা দিদিদের বক্তব্যে, যেটা কিন্তু ওরিয়েন্টেশনের দিনকেই ভাইস প্রিন্সিপালের ম্যামের নেতৃত্বে আমরা প্রত্যেকে বলে দিই ডোন্ট ডু দিস। তাহলে কিছুটা দায় কিন্তু বাবু তাদের। দক্ষিণ কলকাতার ল কলেজ সম্প্রতি এই কলেজের নিয়েই বিতর্ক চড়ছে এবং এই কলেজে একটি নিন্দনীয় ঘটনা, গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে। আমরা কথা বলবো এই কলেজের একজন অধ্যাপিকার সঙ্গে, তার নাম মৌশ্রী বশিষ্ঠ। তার সম্পর্কে জানবো, তার কারণ পড়ুয়ারা বলছেন আপনি মায়ের মতোই ভালো। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। হ্যাঁ, নমস্কার। কত সালে আপনি জয়েন করেছিলেন? আমি 2019 সালের 19শে অগস্ট জয়েন করেছিলাম। আপনার শুরুটা ঠিক কিভাবে যদি একটু বলেন। শুরু মানে এখানে পথ চলা শুরু নাকি জীবনের শুরু? আচ্ছা, আমার জীবনের শুরু, যেটা আমি সারপ্রাইজটা ভেঙে দিচ্ছে, আমি কিন্তু 100% দৃষ্টিহীন এবং প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের মধ্যেই আমি রয়েছি। এবং এমন একটি রোগ আমার চোখের মধ্যে রয়েছে যেটা এখনো আন্ডার রিসার্চ। লাস্ট 60 ইয়ার্স ধরে এটা সায়েন্টিস্ট দে আর ডুইং এক্সটেন্সিভ রিসার্চ, বাট এখনো কোনো রকম কোনো মেডিসিনস বা সার্জারি পার্মানেন্ট দূর করার জন্য আসেনি। তো তারপর থেকে আমার জীবন শুরু হয় স্কুল, পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে পড়াশুনো, তারপর বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে এন্ট্রান্স দিয়ে ফার্স্ট হয়ে সেখানে ল পড়া, পলিটিক্যাল সায়েন্স নিয়ে এমএ পড়া, ফিরে আসা, ফিরে এসেই নর্থ বেঙ্গল জয়েন করা, মাস্টার অফ ল করতে যাওয়া, সেখানেও প্রায় 2.5 বছর। এবং 2010-এর 5 ফেব্রুয়ারি আমি স্টেট ইউনিভার্সিটির আন্ডারে একটি বেসরকারি ল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করে যাই এবং চাকরি করতে করতে আমার মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক ইগনু ইউনিভার্সিটি থেকে, অ্যান্ড আই স্টুড ফার্স্ট ক্লাস ফার্স্ট। এবং তারপর আমি ইউনিভার্সিটি অফ বর্ধমান থেকে পিএইচডি করি রাইট টু ডিগনিটির ওপরে, এবং কাদের ডিগনিটি? বাড়ির পরিচারিকাদের ডিগনিটির ওপরে। আর আমার স্টাডিটা ছিল ক্রিটিক্যাল স্টাডি ইন ওয়েস্ট বেঙ্গল। যতদূর আমার স্বল্প পরিসরের নলেজে জানা রয়েছে যে আমি একমাত্র ইস্টার্ন জোনে এখন 100% ব্লাইন্ড মাস্টার অফ ল ইন পিএইচডি হোল্ডার। সাউথ ক্যালকাটা ল কলেজ একটা আমার ড্রিম ছিল, মানে আমি স্বপ্নে দেখতাম যে আই ওয়াজ ইন সাউথ ক্যালকাটা ল কলেজ। তো ইট ওয়াজ মাই ড্রিম। তো ফাইনালি আই কেম টু সাউথ ক্যালকাটা ল কলেজ 19/8/2019। খুব স্বপ্ন নিয়ে এই কলেজে আপনি এসেছিলেন। একদম। আজকে যখন এই ধরনের ঘটনা ঘটে এবং অনেক কিছু সামনে আসতে শুরু করে, তখন আপনার এই স্বপ্নটা ঠিক কিভাবে আপনার কাছে রয়েছে? আমি বলি সুদীপ্ত, যে ড্রিম মানে তখন দেবাশিস চট্টোপাধ্যায়ের আমলে শুনতাম সাউথ ক্যালকাটা ল কলেজের রাইজিং ফেজটা, মানে সব জায়গায় ওরা মুড কোটে যাচ্ছে। ইভেন এখনো ছেলেমেয়েরা কিন্তু যথেষ্ট এনার্জেটিক, ওরা চায়। এবং আমি নিজে দৃষ্টিহীন, তো সেজন্য একটা ভীষণ লোভ আমার, যে যেখানে আমি পা রাখবো সেই বিবেকানন্দের কথা না সবসময় ইকো হয়, যে পৃথিবী ছাড়ার আগে ছাপ ফেলে যাও। সেজন্য লিটারেলি যখন ঘটনাগুলো ঘটছে, শুধু সাউথ ক্যালকাটা নয়, যে কোনো জায়গায়, সাউথ ক্যালকাটা ওয়ান অফ দেম, যেহেতু আমার বাড়ি,
আমার বাড়িতে আগুনটা লেগেছে, সেজন্য আমি অনেক বেশি স্বার্থপর একজন শিক্ষিকা হিসেবে, বাচ্চাদের একজন মা হিসেবে, যে আমি লিটারালি কেঁদেছি। কারণ 11ই জুন রাত্রে আমি আমার আর একটা চোখ হারিয়েছি, আমার মাকে হারিয়েছি। যেখানে আমার নিঃশ্বাস নেওয়ার জায়গাটা ছিল আমার কলেজ, সেই কলেজে আমার নিঃশ্বাস নেওয়াটা বন্ধ হয়ে গেল, মানে বোথ ওয়ে অক্সিজেন আমার বন্ধ হয়ে গেল। আই ওয়াজ টোটালি ইন ভেন্টিলেশন। তো অবশ্যই সেটা আমার যন্ত্রণার জায়গা। 18 বছর বয়সে ওরা এসে এখানে ঢুকছে, তো ওরা কিন্তু একটা গাছের চারা। এই দায় না কিছুটা আমাদেরও, বেড়াটা ঠিক মতো হয়নি, একদমই না। তার কারণ আমি বলি, আমরা খুব সহজে, আমি জানি এটা শয়ে শয়ে লোক দেখছে, হয়তো বিতর্ক হবে, আমি একজন দৃষ্টিহীন মানুষ এবং শিক্ষক, 15 বছরের এত ছোট শিক্ষকতার জীবন থেকে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে আমরা না খুব সহজে বড়রা পালিয়ে যেতে পারি, যে আমরা সিস্টেমের ভিকটিম, আমরা পারছি না, আমাদের হাত পা বাঁধা। ওরা কোথায় যাবে? ওদেরকে তো তৈরি করব আমরা। সেক্ষেত্রে আমরা যদি প্লে নিয়ে নিই যে আমরা সিস্টেমের হাতে বাধা, তোমরা স্কুল গন্ডি পেরিয়ে প্রফেশনাল কোর্সে আসছো, অনেক স্বপ্ন আছে তোমাদের। ইউ উইল বি দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ইউ উইল বি দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইউ উইল বি দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট। কিন্তু আমাকে আগে দেখতে হবে যে আমার পায়ের মাটিটা শক্ত হয়েছে কিনা, আমাকে নাকি উপড়ে ফেলে দেয়, তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো হয়তো বা কিছুটা কন্ট্রোলড হবে। তাহলে সেক্ষেত্রে এই যে কোনো রং বা কোনো সিনিয়র তারা যখন কথা বলছেন, লাস্ট কথা বলছেন, তারা কি করে বলছেন বেড়া দিতে পারলেন না কেন? তাহলে কি আপনারা ব্যর্থ? আমরা কোথাও তো একটা অবশ্যই ব্যর্থ, কোথাও তো একটা অবশ্যই, আমি তো আমার দায় এড়াতে পারি না, কোথাও তো অবশ্যই ব্যর্থ। কারণ তাদের এটা ডে ওয়ানে বলা সত্ত্বেও এরকমও ঘটনা ঘটেছে, আমরা ক্লাস নিতে গেছি, সেখানে গিয়ে দেখা যাচ্ছে ওরা ড্রেস পরে চলে এসছে, ফার্স্ট সেমিস্টার। তো আমরা জিজ্ঞেস করেছি কি ব্যাপার বেটা, তোরা ক্লাস কি ব্যাপার আছে, ক্লাস করবি না কেন? না, আমাদের সিনিয়র দাদা দিদিরা বলেছে আমাদেরকে কোর্টে নিয়ে যাবে। তো আমরা জিজ্ঞেস করলাম হু দ্য হেল দে আর? আমরা কি টিচাররা তোমাদের কোর্টে নিয়ে যাচ্ছি? না। তাহলে কে নিয়ে যাচ্ছে? ইউনিয়ন থেকে নিয়ে যাচ্ছে, সিনিয়র দাদারা নিয়ে যাচ্ছে। তো এটা কিন্তু তাদেরও কিছুটা দায়িত্ব যে আমরা আগে ভাইস প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলি, তার অনুপস্থিতিতে। কারণ ভাইস প্রিন্সিপাল শুধু ঘরে বসে থাকে না, ডিপার্টমেন্টের হাজারো মিটিং থাকে। আমি নিজে দেখেছি ডক্টর নয়না চ্যাটার্জি রাত 9টায় বাড়ি ফিরেছে, এবং সেটা উনি গ্রুপে লিখে দেন। উনি ভীষণ ট্রান্সপারেন্ট থাকেন, সবাইকে নিয়ে উনি চলেন। সেক্ষেত্রে ডিপার্টমেন্টে হাজরায় ওনাকে ডাকা হয়, উনি ওখানে মিটিং এ থাকেন, অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন মিটিং এ থাকেন, অনলাইন থাকেন। তো আমরা সবসময় কিন্তু থাকি, আমরা কলেজ আওয়ারের কাঁটা পেরোনো অব্দি ওখানে সাবস্ট্যান্টিভরা বসে থাকি। সেক্ষেত্রে ইউ কাম টু আস, ম্যাম এরকম কোনো অর্গানাইজ কি হয়েছে, আমরা কি যাব, টিচাররা কি কেউ যাচ্ছে? আমাদের যারা প্র্যাকটিশনার টিচার রয়েছে তারা দায়িত্ব নিয়ে যান কোর্টে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি ওরা অনেক বেশি প্রভাবিত হয়ে যায় সিনিয়র দাদা দিদিদের বক্তব্যে, যেটা কিন্তু ওরিয়েন্টেশনের দিনকেই ভাইস প্রিন্সিপালের ম্যামের নেতৃত্বে আমরা প্রত্যেকে বলে দিই ডোন্ট ডু দিস। তাহলে কিছুটা দায় কিন্তু বাবু তাদের। আমার অনেক স্বপ্ন ছিল সুদীপ্ত, যেগুলো আমার মনে হচ্ছে ধোঁয়া ধুলোতে এবং বিভিন্ন রঙে সেটা হারিয়ে যাচ্ছে। আমরা তো দৃষ্টিহীন, আমাদের কাছে তো কোনো রংটাই রং না, আমাদের কাছে একটা হাত ইম্পর্টেন্ট। আমার কাছে যাহা লাল তাহা সবুজ তাহাই গেরুয়া, আমার কাছে একটা হাত ইম্পর্টেন্ট সুদীপ্ত। সেই হাতটাকে আমি মিস করছি। যদি আমি হাতটা না পাই, তাহলে আমার হাতটা আমি বাচ্চাদের হাতে দেব কি করে? অবশ্যই ভয় হচ্ছে। বাবা মায়ের পরে যদি কোথাও থেকে আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়, সেটা হচ্ছে শিক্ষার জায়গা। আর প্রতিটা মানুষ খারাপ, প্রত্যেকটা জায়গায় অন্ধকার, এটা হতে পারে না। তাহলে আমি এই জায়গায় আসতে পারতাম না, 2টো মাস্টার্স, পিএইচডি, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, এত অ্যাওয়ার্ড হতো না। আমার ইচ্ছে ছিল আমি একটা ইউনিভার্সিটির ভিসি হব। আজকাল ভয় করে, সত্যি ভয় করে। দায়বদ্ধতার ভয়, প্রশ্নের ভয়, রঙের ভয়। আরে আমি তো রঙই চিনি না, আমার তো কিছু মানুষ বন্ধু দরকার যে আমার হাতটা ধরবে। মৌশ্রী চলো এগো, হাজার হাজার মৌশ্রী দাঁড়িয়ে আছে। আজকে মৌশ্রী যদি দরজাটা ভাঙতে পারে, পিছনে 500 মৌশ্রী দাঁড়িয়ে আছে। আমাদের চোখ নেই, কারোর হাত নেই, কারোর পা নেই, কিন্তু ডিসেবিলিটি লাইজ অন দ্য মাইন্ড, নট ফিজিক। মনোজিৎ ছিল, আছে, থাকবে। মনোজিতের থেকে বাঁচতে গেলে আমাদের যে শিল অ্যান্ড শোডটা বুকের সামনে রাখতে হবে, তার জন্য আই মাস্ট বি কম্পিটেন্ট ওয়ান। রেপ মানে কি? রেপ মানে শরীরের রেপ না, রেপ মানে মনের রেপ। সেটা যে শুধু যৌনাঙ্গর দ্বারাই হয় আমি সেটা মনে করি না। কেউ একজন মানসিক রেপ
অনেকভাবে হতে পারে। হয়তো আমি মিডিয়াকে বলতে পারছি না আমি একাধিকবার রেপড হয়েছি, সেটা শারীরিক নির্যাতন নয়, হয়তো মানসিক। আমি হয়তো ক্ষতবিক্ষত, আমি বিধ্বস্ত, কিন্তু আমি বলতে পারছি না, কারণ আমার মেডিকেল রিপোর্টে তো কিছু আসবে না, সেটা তো আমার মাথায়, সেটা আমার মনে। তাহলে আমরা যখন প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে আছি, এরকম ধরনের অনেকবার আমাদের মানসিক শারীরিক নির্যাতনের মুখে পড়তে হতে পারে। তার জন্য আমাদের মাটিটা শক্ত করতে হবে, পড়াশোনাটা শিখতে হবে, লক্ষ্য স্থির রেখে, সেই অর্জুনের পাখির মতো স্থির রেখে নিজের লক্ষ্যে পা রাখতে হবে। তার চোখে আলো পড়ে না, তিনি মনের চোখ দিয়ে দেখেন, সেখানে অনেকখানি আলো। কোথাও গিয়ে সেই আলোতে একটা অন্ধকার, চাপা অন্ধকার, যেখানে দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে। তবুও কিছু কথা তিনি বললেন নিজের লড়াই নিজেকেই লড়তে হবে।